told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. অবশেষে কিন্তু তার দেখা মিলল। আমাদের এই একটা বুস্টি দরকার ছিল, এই একটা কি দরকার ছিল। তুষ্কং কাষ্টং নয়, এটা হচ্ছে নীরস তরুবর। वाह क्या रोड है ये, वाह ताज नहीं वाह रोड है ये। স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আমরা ছাংলার খুব কাছাকাছি যাচ্ছি। জান্নাতে কাশ্মীর, জান্নাতে ওয়াদিয়া সব কিছুকে ছাপিয়ে গেছে লাদাখের এই রুক্ষ সূক্ষ্ম প্রাকৃতিক সৌন্দর্য। এত সুন্দর রাস্তা, মানে এই রকম দুর্গমগিরি প্রান্তরমর দুস্তর পারাবারে মানে কল্পনা করা যায় না। এই রাস্তা, এই প্রকৃতি, এই ঘাটি, এই ওয়াদি সব কিছুই কিন্তু টানছে। একবার নয়, বারবার আসা যায়। আরও একটা নতুন দিন, নতুন সকাল, সবে সূর্য উঠছে, ঘড়ির কাঁটায় এখন 5:30। তো হ্যালো জনগণস, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। কালকের একটা ব্যর্থতম দিনের পর আজকে আমরা নতুন করে শুরু করছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। প্যাংগং লেকেই আজকে আমরা থাকবো। ওখানে প্যাংগং লেককে পুরোপুরিভাবে এক্সপ্লোর করব। তো চলো আমাদের সঙ্গে তোমরা থাকো। পুরো রাস্তার গাইড, রাস্তায় কি তোমরা পাবে ফেসিলিটিস বা অ্যামেনিটিস, সে সমস্ত কিছু তোমাদেরকে আমরা জানাবো। তো একবার সবাই ভোলে বাবার নাম নিয়ে আমরা যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। সকালবেলা লে শহরের সৌন্দর্য কিন্তু একটা অন্যরকম। কালকে আমরা লেতে পুরো দিন ছিলাম। দুপুরের দিকে মানে খুব যানজট থাকে। কলকাতার সঙ্গে লের খুব একটা বেশি যানজটের দিক থেকে অন্তত কোনো পার্থক্য নেই। এমনিতেও সব কিছুতেই পার্থক্য আছে, খাওয়া দাওয়া, হোটেল সব কিছুতেই পার্থক্য রয়েছে। আর সামনে দেখো স্নোক্যাপ মাউন্টেন সমস্ত কিছু রয়েছে। আমরা এখন যেটা হচ্ছে লে শহরের মধ্যে দিয়ে পাস করছি। এরপরে একটু আগে গিয়ে আমরা বাঁদিকে বেঁকে NH3 ধরবো। NH3 মিনস যেটা হচ্ছে মানালি থেকে লে পর্যন্ত যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা আমরা ধরবো। তারপর ওখান থেকে ছাংলা পাস হয়ে দুর্বুক হয়ে পৌঁছাবো হচ্ছে প্যাংগং লেকের পাদদেশে। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, আরও রোড দেখাচ্ছি, রোডের কন্ডিশন কেমন কি বৃত্তান্ত। এখনো পর্যন্ত কিন্তু রোড বেশ ভালো আছে। আর হ্যাঁ, থিক্সে মনাস্ট্রির সামনে দিয়েই আমরা আজকে পাস করব। মানে যে রোডটা থিক্সেতে যাচ্ছে সেই রোডটাকে আমরা ক্রস করে আরও সামনের দিকে এগিয়ে যাব। এই জায়গাটার পরিস্থিতি দেখো, গাছগাছালি রয়েছে কিছুটা হলেও, তার উপরে ওই যে বললাম রুক্ষতার ভেতরেও যে একটা সৌন্দর্য আছে, যেটার জন্য লাদাখ বিখ্যাত, সেটা হচ্ছে এই ভিউটা দেখলে বুঝতে পারবে। রাস্তার দুধারে গাছ রয়েছে কিন্তু উপরে দেখো পুরো একেবারে ন্যাকেড মাউন্টেন, মানে পুরো রুক্ষ একটা পরিবেশ তৈরি হয়েছে উপরের পাহাড়গুলোতে। একদম প্রতিটা মানে খালি সামনের দিকেই নয়, এই সাইডের ভিউটা দেখো, বাঁদিকের ভিউটা দেখো, মানে দেখে মনে হচ্ছে যেন রাজস্থানেরই কোনো একটা রাস্তা। যেরকম ওখানে বাবলার গাছ থাকে তার পরিবর্তে এখানে কিছু সরলবর্গীয় উদ্ভিদ রয়েছে, আর তার মধ্যে দিয়ে রাস্তা ছুটছে। গ্রামের সৌন্দর্য রয়েছে, রুক্ষ পাহাড় বালি রয়েছে, সব কিছু মিলিয়ে রুক্ষতার মধ্যে সৌন্দর্য, যার জন্য লাদাখ বিখ্যাত, সেটা এখানে আসলে স্পষ্ট দেখতে পাওয়া যায়। সজীবতাও আছে, রুক্ষতাও আছে, দুটোই আছে। এই মুহূর্তে আমরা কারু ভিলেজে ঢুকে গেছি। তার একটু গিয়েই আমরা বাঁ হাতে বেঁকে যাব প্যাংগং লেকে যাওয়ার জন্য। মানে এই যে মোড়টা, এই মোড় থেকে প্যাংগং যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা সোজা বেরোলো, আর মানালি যাওয়ার জন্য রাস্তাটা নিচের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো এটা কারু ভিলেজ। কারু ভিলেজ থেকে কিন্তু মানে আর্মির কনভয় রয়েছে, প্যাংগংয়ের দিকেই হয়তো তারা যাবে। কারু ভিলেজে ঢোকার কিছুটা পর মানে ওই রাস্তা দিয়ে এসে প্রায় 200 মিটারের মধ্যেই পড়বে হচ্ছে চেকপোস্ট। চেকপোস্ট বলা ভুল, ওখানে এন্ট্রি করা হয়। ওখানে তোমরা যাবে, তোমাদের ওই ইকোলজিক্যাল পাসটা দেখাতে হবে। দেখানোর পরে গাড়ির নাম্বার, কজন আছো, তোমাদের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু নথিভুক্ত করে ওরা রাখবে। আর আমি যেখানে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে রাস্তার কন্ডিশন কেমন কি বৃত্তান্ত, ওরা বললো রাস্তা ভালো আছে, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই, তবে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো, কারণ সামনে ওয়াটার ক্রসিংয়ে সূর্য উঠলে গ্লেসিয়ার থেকে কিন্তু জল বাড়তে থাকে, তখন প্রবলেম হয়। এছাড়া এই মুহূর্তে কোনো প্রবলেম নেই। তবে এখনও পর্যন্ত যদি বলি, বেশ কিছু মানে রেস্টুরেন্ট চোখে পড়েছে, বাট সেগুলো খোলেনি এখনও।
আর ঠিকসে আর কারোর মধ্যে একটাই ভারত পেট্রোলিয়ামের অয়েল রিফিলিং স্টেশন চোখে পড়েছে আমার। ওয়েদার এখনো পর্যন্ত বেশ ভালোই রয়েছে, তবে কালকে যেরকম খুব তাড়াতাড়ি সূর্য উঠেছিল আজকে একটু মেঘ রয়েছে, তবে ওয়েদার নিয়ে অতটা চিন্তা করছি না। হোপ ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। আর নেচারের কথা কিছু বলার নেই, অপরূপ সুন্দর নেচার, প্রকৃতি একেবারে দু হাতের তার নিজে সাজিয়েছে লাদাখের এই মানে প্রকৃতিটাকে খুব সুন্দর। দেখো চারপাশে ওই যে বলছি সজীবতা আর রুক্ষতা দুটোই কিন্তু সাইড বাই সাইড চলছে, এটাই হচ্ছে লাদাখের ন্যাচারাল বিউটি। আমরা এখন চাংলা পাসের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু কন্ডিশন খুবই ভালো। আই হ্যাটস আপ টু বিআরওর দ্বারাই এটা সম্ভব, বিআরওই এটা করতে পারে। তার প্রমাণ কিন্তু হচ্ছে এই চাংলা পাসে যাওয়ার রাস্তাটা, এত সুন্দর রাস্তা, মানে এই রকম দুর্গমগিরি প্রান্তরমরো দুস্তর পারাবারে মানে কল্পনা করা যায় না। একদম নিট অ্যান্ড ক্লিন ঝাঁ চকচকের রাস্তা, কোনো ট্রাভেলস এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা চাংলা পাসের খুব কাছাকাছিই চলে এসেছি। বাঁদিকে খালি একবার দেখো, পরিবেশ প্রকৃতি সব কিছুই দেখো, মানে এখানে যে কোনো মানে স্পেস ফিকশন যে মুভি, সেই মুভির শুটিং কিন্তু এখানে করে ফেলা যেতেই পারে। এখানে শুটিং করে এটাকে যদি মার্স বা জুপিটারের ল্যান্ড বলে দেওয়া হয়, কারোর বাপের ক্ষমতা নেই বোঝার যে এটা ইন্ডিয়ার লাদাখ। সামনের পাহাড়গুলোতে কিন্তু অল্প অল্প হলেও বরফ রয়েছে, স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আমরা চাংলার খুব কাছাকাছিই যাচ্ছি, চলে এসেছি প্রায় বলা যেতে পারে, যা দেখে মনে হচ্ছে। এই নিচে একটা আর্মি বেস ক্যাম্প আছে জিংরালের পর থেকে কিন্তু রোডে পিচ আছে, কিন্তু রোডে একটু গর্ত রয়েছে, রোড কিন্তু আরও সংকীর্ণ হয়েছে। এই ছাড়া আর সেইভাবে কিছু বলার মতন নেই রোড সম্পর্কে। রোড ভালোই রয়েছে, সংকীর্ণ এবং অনেক কিন্তু স্টিপ, এলিভেশন অ্যাঙ্গেল কিন্তু প্রায় 45 থেকে 55-এর মধ্যে রয়েছে। আবারও ফেলিওর জয় ভারত। কালকে খারদুংলার 5 কিলোমিটার আগে, আজকে চাংলা পাসের থেকে 2 কিলোমিটার আগে। আজকে গাড়ি ভালোই উঠছিল, ভালোই যাচ্ছিল। সামনে একটা ফ্রংস গাড়ি ছিল, সেই গাড়ির ভেতরে লোকজন কিছু মাস্তি মজা করার জন্য আমাদের গাড়ির অ্যাক্সিলারেশন ডাউন হয়ে যায়। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আরপিএম। 3000 আরপিএম মেনটেন আমরা করছিলাম, গাড়ি কোনো প্রবলেম ছিল না। ওখানে যে আরপিএম 1000-এ চলে আসলো, সাথে সাথে আর অ্যাক্সিলারেশন আমরা তুলতে পারিনি। অগত্যা কিছু করার নেই, ব্যাক টু খারু। আমরা খারুতে চলে আসি। খারুতে চলে আসার পরে এখান থেকে একটা দেখো, এই সামনে দাঁড়িয়ে আছে, মালপত্র বাঁধা রয়েছে। ইকো একটা গাড়ি ভাড়া করলাম, কারণ নুব্রা আমরা মিস করেছি, প্যাংগং আর মিস করতে চাইছি না। 8500 টাকার বিনিময়ে একটা গাড়ি ভাড়া করলাম, জয় ভারতের জন্য নয়, ডিজেল গাড়ির এখানে চলছে। মানে এখানেও কথাবার্তা বললাম, সবাই বলল যে 1000টা ডিজেল গাড়ির মধ্যে একটা গাড়ির এরকম ফল্ট বেরোয়, যেখানে অয়েল পাম্প বা অক্সিজেনের ইয়ে থাকে। ডিজেল হামেশাই চলছে, অনেকই চলছে। তার মধ্যে আই অ্যাম ফরচুনেট দ্যাট আমার ভাগ্যে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড এমন একটা আর্টিগা দিয়েছে যার এই প্রবলেমটা নিয়েই জন্মেছে, এবং এটাকে নিয়েই আমাকে চলতে হবে। আর এটুকু স্পষ্ট হয়ে গেল যে জয় ভারতকে নিয়ে আমরা ইন ফিউচার কোনো দিনই আর 16,000 বা 15,000 ফিটের উপরে উঠতে পারবো না। অবশেষে সকাল 9:25 আবার আমরা যাত্রা শুরু করলাম খারু থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে। প্যাংগংয়ে আমাদের হোটেল হচ্ছে হোটেল স্কাই ভিউ রিসর্ট। আর আর্টিকা ছেড়ে ইকোতে বলেই দিয়েছি, আর্টিকার প্রবলেম চলছে। চলো, রাস্তার ভিডিও আগে দেখিয়ে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। একই রাস্তায় যাব, চাংলা থেকে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ফাইনালি ট্রাভেলার্স ডায়েরি চাংলা বিজয় করলো। যেখানে আমাদের আসার কথা ছিল সকাল 7:30-র মধ্যে, আমরা কিন্তু এখন এসে পৌঁছলাম ঘড়ির কাঁটায় 10:30টায়। কারণ তোমরা জানো। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,688 ফুট উপরে। অক্সিজেন লেভেল গ্র্যাজুয়ালি কমেছে, তবে শারীরিকভাবে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমরা যেখান থেকে ব্যাক করেছিলাম সেখান থেকে এই যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এই চাংলায়, সেটা মাত্র 1 কিলোমিটার দূরে ছিল। কারণ আমরা পরে যেখানে হায়ার করা গাড়িতে করে আসলাম, সেই গাড়ির ড্রাইভার দাদা, মানে তাসিদা, উনি নিজে বললেন যে আপনারা তো বাজি মেরেই দিয়েছিলেন,
কি এমন প্রবলেম হলো যে আপনাদের ব্যাক করতে হলো? ডিজেলে একটা প্রবলেম থাকে, অক্সিজেন সাফিসিয়েন্ট না পেলে বা আরপিএমটা যদি কোনোভাবে লুজ করে তাহলে আসতে পারে না। আমরা জয় করলাম, কিন্তু আমার অ্যাট্রিগা চাংলা জয় করতে পারেনি। এটা একটু আক্ষেপ থাকছে, নিচে রয়ে গেছে। এখানে রয়েছে একটা বৌদ্ধিস্ট একটা গুম্ফা রয়েছে, এখানে চাংলা বাবা একটা মন্দির রয়েছে, তোমরা এখানটাতে বলে একটু কিছুক্ষণ সময় কাটাতে পারো। বেশ কিছু রিফ্রেশমেন্ট হাব রয়েছে, এখানে তোমরা রিফ্রেশ নিজেদেরকে একটু করে নিতে পারো, নিজেদেরকে ফ্রেশ করতে পারো। আর এইখানে দেখো বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকেও একই মেসেজ দেওয়া রয়েছে যে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,688 ফুট উপরে রয়েছে। এখানে বেশ কিছু তোমরা ছবি টবি তুলতে পারো। আর আমি বরুণকে বলবো, দেখো এখন জুন জুলাই হচ্ছে লে লাদাখ মানে লাদাখের সব থেকে বেস্ট সিজন। তাও দেখে না ওই পিছন দিকে একটা বরফ আবৃত কিছুটা হলো একটা গ্লেসিয়ার রয়ে গেছে, বরফ দেখা যাচ্ছে। একদম যে বরফ নেই তা নয়, কারণ সকালবেলা আমরা যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তাতে বেশ কিছু জায়গায় আমরা বরফ দেখেছিলাম। আর এই সিজনে সানাম তাসি যে দাদা আমাদের নিয়ে এসছে, সে দাদা বললো বৃষ্টি হলেও কিন্তু এই সময়তে এখানে বরফ পাওয়া যায়। বাট আমার বরফের দরকার নেই, আমরা যে আসতে পেরেছি ফাইনালি, বা আমরা প্যাংগং এর দিকে যেতে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় আপডেট এবং সব থেকে বড় ব্যাপার। এখানে বেশ কিছুক্ষণ তোমরা কাটাতে পারো, তবে খুব বেশিক্ষণ কাটিও না। অক্সিজেন লেভেল যেহেতু কম, লাফালাফি বেশি না করাই ভালো। সেক্ষেত্রে করলে কিন্তু এএমএস হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর এএমএস আটকানোর জন্য তোমরা যখনই প্যাংগংয়ে আসো বা নুব্রায় আসো না কেন, জল খেতে থাকবে। যদি কোনোভাবে মাথা যন্ত্রণা হয় বা ব্রিদিং প্রবলেম হয়, বেটার সেটা হচ্ছে তোমরা যেখানে যা প্রবলেম ফেস করে কেন ব্যাক করো লেতে। কারণ লে কিন্তু একটা সেফ জোন। যেরকম আমাদের সঙ্গে বাপন আসতে পারেনি তার এএমএস এর জন্য, তাকে আমরা লের হোটেলেই রেখে এসেছি, কালকে তাকে আবার রিসিভ করব। আর দেখো সেলফি পয়েন্টটা একটু দেখিয়ে দিই। এখানে চাংলা যেটুকু অঞ্চল রয়েছে সেটুকু কিন্তু এরকম ঢালাই দিয়ে কংক্রিট ব্রিক্স দিয়ে রাস্তাটা তৈরি করা, তারপর থেকে আবার পিচ। অ্যাজ সাচ রাস্তায় কোনো প্রবলেম নেই, খুব সুন্দর রাস্তা। আবারও বলছি, বিআরও ডু দেয়ার বেস্ট। আমরা এই মুহূর্তে দুর্বুক এসে পৌঁছালাম। আর এখান থেকে দেখো দুর্বুক ভিলেজটাকে একবার দেখে নাও। এখানটাতে তোমরা বেশ কিছু রিফ্রেশমেন্ট এরিয়া পেয়ে যাবে, অনেকগুলো আছে। ইট অ্যান্ড ড্রিঙ্ক রেস্টুরেন্ট, অ্যারোমা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট পর রয়েছে। এই দুর্বুক থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম আমাদের গন্তব্য সেই প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখান থেকে প্যাংগং লেক সোজা চুসুল প্যাংগং লেক পুরোটা সোজা বেরোতে হবে। আর দেখো দুর্বুক কিন্তু বেশ জমজমাট একটা গ্রাম বলা যেতে পারে। যতদূর চোখ পড়ছে রাস্তার দুধারে কিন্তু রেস্টুরেন্ট, খাবার হোটেল, তারপরে থাকার জায়গা সব কিছুই তোমরা এখানটাতে পেয়ে যাবে। এখানে র্যাঞ্চো রেস্টুরেন্ট বলেও একটা রেস্টুরেন্ট হয়েছে, কারিনা কাপুরের ছবি দেওয়া রয়েছে। আর দুর্বুকের পর থেকে কিন্তু রাস্তাটা চওড়াও হলো, আবার একটু সুন্দরও হয়ে গেল। এই ব্রিজটা আমরা যেটা টপকাচ্ছি তলা দিয়ে কিন্তু বয়ে চলেছে শিয়ক নদী বা শায়ক নদী। কদিন আগে এইখানে কিন্তু হটপাবানে আর্মিদের সমস্ত কিছু ট্যাঙ্কার ভেসে গেছিলো। যাই হোক, আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম তাংসে ভিলেজে। আমরা যেরকম খারু ভিলেজ, শক্তি ভিলেজ, দুটো জায়গায় পেট্রোল পাম্প দেখেছিলাম। আর দেখো এখানে কিন্তু পেট্রোল পাম্পের ইন্ডিকেশন রয়েছে, তার মানে হচ্ছে তাংসে ভিলেজে তোমরা এসে কিন্তু অয়েল রিফিলিংয়ের একটা জায়গা পাবে। আর রোড সম্পর্কে যদি বলা হয়, দুর্বুক থেকে এই তাংসে ভিলেজ পর্যন্ত পুরো 10 কিলোমিটার রাস্তা একদম প্লেন গ্রাউন্ড। আর এখানেও দেখো প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর থাকার জায়গাও তোমরা এইখানে পেয়ে যাবে। মোদ্দা কথা বলতে গেলে তাংসে ভিলেজটা কিন্তু শিয়ক নদীর ধারে অবস্থিত, বেশ জমজমাট গ্রাম। এখানে প্রচুর ম্যাগি পয়েন্ট আছে, রিফ্রেশমেন্ট সেন্টার তোমরা পাবে নিজেদেরকে রিফ্রেশ করার জন্য বা বুস্ট আপ করার জন্য। আর এখানে তোমরা অয়েল রিফিল স্টেশনও পেয়ে যাবে। তাংসেতে এসে কিন্তু তোমাদের গাড়িটাকে আবার এন্ট্রি করাতে হবে। যে গাড়িতে তোমরা আসছো নিজেদের হোক বা এখান থেকে রেন্টে নাও, গাড়ি এন্ট্রি করিয়ে তারপরে আগে এগোতে হবে।
আর যারা চুশুল যেতে চাইছো এখান থেকে, তাদের ক্ষেত্রেও এই তাংসেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জাংশন পয়েন্ট বলা যেতে পারে। কারণ তাংসে যে আমি নদীটা দেখালাম, সেখান থেকে একটু এগিয়ে এসেই একটা রাস্তা সোজা চলে যাচ্ছে চুশুলের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা মানে যেটা ধরে আমরা প্রসিড করছি, এটা চলে যাচ্ছে হচ্ছে প্যাংগং লেকের দিকে। আর এখান থেকে প্যাংগং লেকের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আর ওই যে বললাম, বারবারই বলছি, রুক্ষতার মধ্যেও যে একটা সৌন্দর্য আছে, মানে শুষ্কং কাষ্টং নয়, এটা হচ্ছে নিরস তরুবর। আর রাস্তার কোয়ালিটি দেখো, রাস্তার কোয়ালিটি বলে তো কিছু নেই। वाह क्या रोड है ये, वाह ताज नहीं वाह रोड है ये। খুব সুন্দর রাস্তা, একদম ভালো রাস্তা, কোনো প্রবলেম নেই। রাইডার যারা আছে বা চার চাকা প্রেমী যারা আছে, তাদের প্রেমে পড়ার কারণ কিন্তু দেখো, আমি সামনে বারবারই তুলে ধরছি, এই রাস্তা, এই প্রকৃতি, এই ঘাটি, এই ওয়াদি, সব কিছুই কিন্তু টানছে। একবার নয়, বারবার আসা যায়। দেখো এই রাস্তা আর এই প্রাকৃতিক সৌন্দর্য, এখান থেকে অন্তত আমার একটাই গানের লাইন মনে পড়ছে, সেটা হচ্ছে, আমি বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাই বা না পাই, পরজন্মেই চাই। সেই লাইনটা আমি সুর দিতে পারলাম না, কারণ ওই গান কাব্য কিছু আসে না, আমি জাস্ট ওইভাবেই বলে দিলাম। সেই সত্যি সত্যি বাইকার্সরা বা কেন ড্রিম, এটা ড্রিম থেকে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি ট্রাভেলার্স ডায়েরি বা আমাদের প্রত্যেকের এটা কিন্তু আর ড্রিম নেই, এটা এম হয়ে গেছে। আমরা অ্যাচিভ করেছি সেই এমটা। লাদাখের যে আশা, এই রোড ট্রিপ, এটা কিন্তু আমরা আমাদের ড্রিম থেকে কনভার্ট করেছি এমে। আর সেই জন্যই বলছি, আমি বারবার প্রেমে পড়ে যাই, আর এই জন্মে না পাই তবে পরজন্মে চাই। পরজন্ম না হলেও এখনও অনেক বাকি আছে, অনেক কিছু বাকি আছে। পরের বছর আবার আমি লাদাখ আসতে চাই। এই জায়গাটা দেখে আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, সিরিয়াসলি তাই ফিলিংস হচ্ছে না। আর যে রাস্তাটা সামনের দিক দিয়ে চলে গেছে, এখানে কিন্তু শাহরুখ খানের সেই জব তক হে জান সিনেমার জিয়া জিয়া রে জিয়া, ওই গানের শুটিংটা হয়েছিল। সেই শুটিং স্পটে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। একেবারে তৃণভূমি, যতদূর চোখ যাচ্ছে সবুজ, আর তারপরে কিন্তু রুক্ষ পাহাড়, আর ওই সামনে জানি না ক্যামেরায় আসবে কিনা, সেখান দিয়ে বয়ে চলেছে শিয়ক রিভার। অনবদ্য এই জায়গা, রুক্ষতা, সজীবতা, সমস্ত কিছু মিলে মিশে একাকার হয়ে আছে। আর তার মধ্যে আমরা ট্রাভেলার্স ডায়েরি এনজয় করছি এই হাসিন ওয়াদিওকে। সত্যিই এই জান্নাতে কাশ্মীর, জান্নাতে ওয়াদিয়া, সব কিছুকে ছাপিয়ে গেছে লাদাখের এই রুক্ষ সূক্ষ্ম প্রাকৃতিক সৌন্দর্য। দেখো, ধুলোজ্জর মরুভূমিতে শুনেছি, পাহাড়ে দেখে নাও, এটা কিন্তু লাদাখেই পসিবল। লাদাখের পাহাড়েও কিন্তু মরুঝড়ের মতন ধুলোজ্জর ওড়ে। মরুভূমি ছাড়াও পাহাড়ে ধুলোজ্জর সম্ভব। ইটস হ্যাপেন্স অনলি ইন লাদাখ, ইন ইন্ডিয়া। সো গাইজ, দেরি করছো কেন? এই সমস্ত কিছু দেখতে হলে, উপভোগ করতে হলে, প্লিজ কাম আউট ফ্রম কিচেন অ্যান্ড টেক আ ফ্রেশ ব্রেথ ইন দ্য ল্যাপ অফ লাদাখ। অবশেষে কিন্তু তার দেখা মিলল, যার জন্য এত কষ্ট সকাল থেকে, এত রকমভাবে আসা, সেই প্যাংগং লেক। আপাতত 2-3 রকমের জলের কালার কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একটা পার্পেল কালারের আছে, একটা স্কাই কালার রয়েছে, আর একটা জায়গায় দেখো নীল কালারও বোঝা যাচ্ছে। আর তার মধ্যে দেখো এই আমাদের ভারতের ফ্ল্যাগ তেরঙ্গা উঠছে। দেখো এই জায়গায় কিন্তু আবার পুরো বটল গ্রিন কালারের এই প্যাংগং লেক বা হচ্ছে প্যাংগং সো, এর 75% কিন্তু চীনে, 25% ইন্ডিয়াতে আছে। 25%এই যদি আমরা এরকম পাগল হই, তাহলে 75% পেলে চীনের লোকদের কি অবস্থা? আমাদের এই একটা বুস্টই দরকার ছিল, এই একটা কি দরকার ছিল, যেটা আমাদের ট্রাভেলার্স ডায়েরির এন্টায়ার ফ্যামিলির মুডটাকে ঠিক করে দিতে পারে। অবশেষে লে থেকে 5:30টার সময় ভোরবেলায় বেরিয়ে অনেক কাণ্ড কাহিনীর পরে
এসে পৌঁছালাম আমাদের ড্রিম ডেস্টিনেশন এই প্যাংগং লেকে, যার সৌন্দর্য তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। এই প্যাংগং লেকের উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট। হ্যাঁ, এই 14,500 ফুট উপরে এই লেকের জলে হাওয়াতে যে ঢেউ হচ্ছে, চলো এই আওয়াজটা একটু তোমাদেরকে শুনিয়ে দিই। আমি তো শুনলাম। এনজয় করে এই আওয়াজটা। এটা কিন্তু সারা লাইফে একটা অ্যাচিভমেন্টের মতন থাকবে, অন্তত আমার কাছে, অরুণের কাছে, পুরো ট্রাভেলার্স ডায়েরি ফ্যামিলির কাছে, আর তোমাদের কাছে। মুঝকো মালুম থা র্যাঞ্চো একদিন কুছ করেগা, র্যাঞ্চো নাম্বার 1 চতুর নাম্বার 0। হ্যাঁ, এই ডায়লগটার কথা মনে আছে? নিশ্চয়ই মনে থাকার কথা। বলিউডের ওয়ান অফ দ্য ব্লকবাস্টার ফিল্ম 3 ইডিয়টস। সেই 3 ইডিয়টসের লাস্ট সিনটা, যেখানে নাকি করিনা কাপুর মানে প্রিয়া স্কুটি চালিয়ে হেলমেট পরে বিয়ে ড্রেস পরে দেখা করতে এসেছিল একটা লেকের ধারে। সেই লেকটা কিন্তু প্যাংগং লেক, আর শুটিং স্পটটা হচ্ছে কিন্তু যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেইখানে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দাঁড়িয়ে ছিল চতুরের গাড়ি, আর পিছন থেকে তার 2 বন্ধু তাকে এসে আমির খানকে আর কি জাপটে ধরে, জড়িয়ে ধরে, পুরনো কথা স্মৃতিরোমন্থন করে। এই সমস্ত কিছু আমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠছে এই জায়গাটায় আসার পর। হ্যাঁ, তবে আমার যদি পার্টিকুলার ওপিনিয়ন তুমি জানতে চাও তোমরা যে লেকটাকে কিভাবে দেবে, লেকটাকে একটু উপর থেকে দেখলেই বেশি ভালো লাগে। তোমরা যদি নাইট স্টে করতে চাও, হোটেলটা এমন একটা জায়গায় করো যেটা একটু উপরে থাকবে, মানে লেকের থেকে উপরে। সেখান থেকে বসে তোমরা লেকটার বিউটিটাকে এনজয় করতে পারবে। হ্যাঁ, লেকটা আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে প্যাংগং লেকের স্টার্টিং। সেখানের ভিউ ভালো। যদি তোমরা সামনের দিকে মিরাক পর্যন্ত যাও, মানে ধরো প্রথমে পড়বে হচ্ছে স্প্যাগমিক, তারপরে মান ভিলেজ, তারপরে মিরাক। এই জায়গাগুলোর ভিউ কিন্তু এক এক জায়গায় এক এক রকম ডিফারেন্ট হয়। আর মিরাকটা ক্রস করে তোমরা আরো 20 কিলোমিটার তোমরা এগোতে পারো, কিন্তু তারপরে আর যেতে পারবে না, কারণ তারপরে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে আটকে দেবে। বিউটি দেখো, আকাশের মেঘের আনাগোনা, রোদের ঘনঘটা, মেঘের ঘনঘটা, রোদের ছটা, সময়ের সঙ্গে রোদের পাহাড়ের করে ধরে পড়ার সাথে সাথে লেক তার জলের রং কিন্তু ডিফারেন্ট ভাবে চেঞ্জ করছে। এই যে গ্লেসিয়ার গুলো দেখতে পাচ্ছ, ওই গ্লেসিয়ার গুলো থেকে ঘুরে জল হচ্ছে, জল তার নিজের পথ বানিয়ে এসে এই লেকে পড়ছে। তবে ভেবো না এই লেকের জল কিন্তু বৃষ্টি হবে, একদম সমুদ্রের জলের। আমি মুখে দিয়েছিলাম, বাট প্রচন্ড ঠান্ডা, কিন্তু জল খাওয়ার চেষ্টা করো না, আর এখানে স্নান করারও চেষ্টা করো না, কারণ এখানে স্নান করা, যেহেতু এটা ইন্ডিয়ান আর্মির টেরিটরি, সেজন্য এখানে বোটিং বা স্নান পুরোপুরি বন্ধ আছে। এছাড়া লোকালরা এখানে এটাকে একটা পবিত্র লেক হিসেবে ধরে থাকে। তাদের মত হিসেবে বা তাদের মান্যতা হিসেবে এখানে তাদের দেবদেবী বা হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী রাত্রি হলে বা ভোর হলে, যখন তাদের সময় হয়, তখন এসে এই লেকের জলে স্নান করে। এই জন্য এখানে স্থানীয় লোকজন বা টুরিস্ট কারোরই স্নানের অনুমতি নেই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।